তুলছিলে? অনামিকা নড়ল না, চোখ বড় বড় হয়ে গেছে। উত্তর নেই। কথা বলছো না যে? বেশি ব্যথা পেয়েছো? এখানে আসলে কিভাবে? কথার সুরে রাগ নেই, রয়েছে এক ধরনের কোমলতা। নির্ঝর ধীরে ধীরে তার দিকে এগিয়ে গেল। পকেট থেকে একটা রুমাল বের করে ঠান্ডা গলায় বলল, দাও দেখি কতটুকু লেগেছে। ভয় পাচ্ছ রক্ত দেখে? বোকামে, এটুকু থেকে মারা যাবে না। অনামিকা আবার মুখ খুলল, স্বরটা কাঁপছে। তুমি এখানে আর আমাকে এভাবে ব্যথা কেন দিলা? তুমি তো এমন নও। নির্ঝর মৃদু হেসে বলল, ব্যথা তো দিলামই না ঠিক করে। যদি নেক্সট টাইম এমন লুকিয়ে আসো তাহলে আমার পার্সোনাল কুমিরের সুইমিং পুল আছে, সেখানে ফেলে দিব। তারপর কুমিরদের থেকে কামড়ের ব্যথা পাইও। এটা ঠিক নয়। তুমি মানে আপনি কি ওই ঘূর্ণিঝড় লোকটা? নির্ঝর শান্ত কণ্ঠে শুধালো, আমার বাড়িতে বেশি মানুষ আসে না। তোমার লাগ ভালো, না হলে এতক্ষণে এখানে আসার জন্য শাস্তি পেতে। অনামিকা নির্ঝরের দিকে তাকিয়ে তখনও কিন্তু কিন্তু করছিল। এতে নির্ঝর খানিকটা বিরক্তি নিয়ে বলে, তুমি এখন বাড়ির ভেতরে যাবো আমার সাথে, চুপচাপ। হাতে ব্যান্ডেজ করে দিব, তারপর লোক পাঠাবো তোমাকে পৌঁছে দিয়ে আসতে, বুঝেছো? না। অনামিকার সোজা সাপটা জবাব শোনা গেল। নির্ঝর শান্ত কণ্ঠে বলে উঠল, ভয়কে ভাতের সাথে মাখিয়ে খেয়ে ফেলেছো মনে হচ্ছে, কিন্তু ঝড় নিয়ে খেলতে এসো না মেয়ে, নিঃশেষ হয়ে যাবে। অনামিকা স্বাভাবিক কণ্ঠে বলল, আমি তো ঝড়েই জন্মানো মেয়ে, ঝড়ে উড়ে যেতে পারি, নিঃশেষ হওয়া এখনো শিখিনি। প্রত্যুত্তরে নির্ঝর কিছু বলে না, বরং অনামিকাকে টেনে ভেতরে নিয়ে যায়। সোফায় বসে কোথায় একটা হারিয়ে যায় বাড়ির। বাইরে থেকে বাড়িটা দেখে অনামিকার যতটা ভালো লেগেছিল, ভেতরে এসে ততটাই ভুতুরে মনে হচ্ছে। চারিদিকে কেমন গা ছমছমে নিস্তব্ধ পরিবেশ। নির্ঝর এক গ্লাস পানি এবং ফার্স্ট এড বক্স নিয়ে এগিয়ে এসেছে অনামিকার দিকে। চেহারাটা একজনের সাথে বড্ড মিলছে, তবুও বড্ড আলাদা। লোকটাকে যতটা খারাপ মনে হয় সে ততটাও খারাপ নয়, এটা ভালোভাবেই উপলব্ধি করতে পারছে অনামিকা। হাতের ব্যান্ডেজ করা শেষ হতেই এক লোকের উপস্থিতি টের পাওয়া যায়। তার সাথে অনামিকাকে বাড়ি পাঠিয়ে দিয়েছে নির্ঝর। সে বুঝতে পেরেছে মেয়েটা তার সাথে জড়িয়ে পড়তে চাইছে, কিন্তু নির্ঝর যে চায় না মেয়েটা কষ্ট পাক। ছোট্ট হৃদয়ের কষ্টের কারণ হওয়ার থেকে নিঃসঙ্গ জীবন ঢের ভালো। অনামিকার গাড়ি এগিয়ে চলে নিজ গন্তব্যে, তবু কাঁচের গ্লাসের আড়াল থেকে অনামিকার কণ্ঠ শোনা যায়, এই ভুতুরে বাড়িটার মালিকের কোমর হৃদয়টা জয় একদিন সে নিশ্চয়ই করবে। রাত প্রায় 11:30। দরজাটা খুলতেই হালকা বাতাসে ঢুকে এলো বর্ষণের শরীরের ক্লান্তি আর কনসার্টের গন্ধ। সে চুপচাপ জুতো খুলে ভেতরে ঢুকতেই দেখে ঘরের মাঝখানে সোফায় বসে আছে মায়া, দুই গাল ফুলিয়ে দুটো হাত ক্রস করে রাখা বুকের ওপর। চোখে মুখে স্পষ্ট, আমি আপনার সাথে কথা বলবো না, টাইপ অভিমান। বর্ষণ একটু থমকে দাঁড়ালো, তারপরে একটু নরম গলায় বলল, বলি বিড়ালটা আজ এত গম্ভীর কেন? মায়া তাকায় না। বর্ষণ কাছে গিয়ে সোফায় পাশে বসে পড়ে এবং মিনমিনিয়ে বলে, তুমি কি আমার রাগী বউ নাকি কোনো সিনিয়র বাচ্চা? মায়া এবার মুখ ফিরিয়ে বসে, মুখে টু শব্দ নেই। বর্ষণের কথা যেন তার রাগ বাড়ছে, বই কমছে না। বর্ষণ খানিকটা এগিয়ে গিয়ে বলল, রাগে তোমার গাল এভাবে ফুলে গেলে প্যানকেকের ব্যবসা দিব ভাবছি। প্রতিদিন একটু একটু রাগিয়ে প্যানকেক তুলে নিব তোমার গাল থেকে। মায়া তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল, আপনি কি আমাকে আরো রাগাতে চাচ্ছেন? বর্ষণ মাথা দুদিকে নাড়িয়ে উত্তর দিল, একদম না। মায়া বলল, তাহলে উল্টোপাল্টা কথা কেন বলছেন? বর্ষণ বলল, তাহলে তুমি কারণ ছাড়া এইভাবে গাল ফুলিয়ে বসে আছো কেন? কারণ আমি রাগ করেছি। মায়া সোজা সাপটা জবাব, কারণ তো বলবা। মায়া হতাশ হয়ে বলে, তা তো জানি না, কিন্তু এইটুকু জানি আপনার উপর রাগ করেছি। বর্ষণ দীর্ঘ শ্বাস ফেলে বলে উঠল, তা বিড়ালের মতো বউয়ের রাগ ভাঙবে কি করলে? মায়া উৎসুক হয়ে বলে, 4টা খামসি দিতে চাই আপনাকে। বর্ষণ আতঙ্কিতভাবে চেয়ে বলল, মাথা খারাপ নাকি? পরে না তোমার জন্য 56টা ইঞ্জেকশন দেওয়া লাগে। মায়া চোখ ছোট ছোট করে তাকিয়ে জিজ্ঞেস করলো, আপনি রাজি হবেন নাকি রাগ করেই থাকবো? বর্ষণ দীর্ঘ শ্বাস ফেলে বলল, ওকে, খামসি দেন মহারানী, আপনার আদেশ অমান্য করবার সাধ্য কি আমার আছে? মায়ার ঠোঁটে হাসি প্রসারিত হয়ে ওঠে, তার উদ্দেশ্য সে সফল হতে পেরেছে। বর্ষণ আচমকায় বলে উঠল, মায়া, কখনো যদি জানতে পারো আমি নামক মানুষটা পুরোটাই মিথ্যা, তাহলে কি আমাকে ভুল বুঝবে? ছেড়ে দেবে আমাকে? মায়া ভ্রুকুচকে বলল, কি বলছেন আপনি? কিছু না, ঘুমাবো, বিছানা গুছাও, আমি আসছি হাত মুখ ধুয়ে। বলেই কোনো মতে ওয়াশরুমে চলে যায় বর্ষণ, যেন পালালো। মায়ার মনে প্রশ্ন জাগছে বারবার, কিসের কথা বললো বর্ষণ? এটা কি সত্য নাকি নিতান্তই মজার ছলে বলা কোনো কথা? অনামিকা নিচের রুমে বসে আছে, হাতে মোহনার থেকে ধার নেওয়া একটা গল্পের বই। অবসর কাটাতে বইটা নিয়েছিল বটে, কিন্তু তার মনটা অন্যখানেই আটকে। সকালের ঘটনাটা যেন রিমাইন্ডারের মতো ঘুরে ঘুরে ফিরে আসছে মনে বারবার। ঘূর্ণিঝড় লোকটা ভাবতেই অনামিকার ঠোঁটে একরকম অদ্ভুত হাসি খেলে যায়। নামটা এখনো জানা হয়নি তার, তাই এমন উদ্ভট উপাধিতেই ডাকা। কিন্তু তার চেহারা, তার চোখের দৃষ্টিটা এতটা মিল কিভাবে হয় কারোর সঙ্গে? এটা কি নিছক কাকতালীয়তা নাকি কোনো অজানা যোগসূত্র? নিজেই ঠিক বুঝে উঠতে পারছে না অনামিকা। আজ সকালের ঘটনা, সে নেহাতি একটু হাঁটতে বেরিয়েছিল, এমন কিছু ভাবনা নিয়ে নয়। শুনেছিল শহরের প্রান্তে এক সুন্দর ভুতুরে টাইপের বাড়ি আছে, বড় ছায়াময়, আর তার মাঝে নাকি আছে এক অদ্ভুত সুন্দর বাগান। শুনেছে বাড়ির মালিক কাউকে ভেতরে ঢুকতে দেয় না। অনামিকা অবশ্য এসব শুনলে আগ্রহ আরো বেড়ে যায়, তাই কৌতূহল বশতে গিয়েছিল। চুপি চুপি ঢুকে পড়েছিল সেই রহস্য ঘেরা জায়গায়, কিন্তু এইভাবে ধরা পড়বে এমনটা কল্পনাও করেনি। তবু অদ্ভুতভাবে মনটা ভালো লাগছে তার। হঠাৎ নিজের অজান্তেই তার ঠোঁটে ফুটে ওঠে এক আত্মবিশ্বাসী তীর্যক হাসি। ধীরে ফিসফিস করে বলে ওঠে, আমি ঝড়ের গল্প শুনে বড় হয়েছি জনাব, এবার ঝড়ের সঙ্গে হেঁটে দেখব আপনার সাহস ঠিক কতটা। প্রতিটা মানুষের জীবনেই মায়ের জন্য একটা আলাদা স্থান থাকে, তবে সব মা কি সত্যিই সেই স্থানটির উপযুক্ত? সবাই বলে মা না থাকলে পৃথিবী অন্ধকার, কিন্তু নির্ঝর জানে সব অন্ধকারেই একটা উৎস থাকে। শৈশবে যতটুকু মনে পড়ে, মা নামক মহিলাটির কাছ থেকে কখনো স্নেহ, ভালোবাসা বা আগলানো কিছুই জোটেনি তার। বরং প্রতিদিন শুনতে হতো, তুই কিচ্ছু হবি না, বাপের মতোই ধ্বংস হবি একদিন। এই ছিল তার মায়ের প্রিয় বলি। নির্ঝর তখনও ভাবত, সবাই মাকে নিয়ে কবিতা লেখে, গানে বন্দনা করে, আমি কেন পারি না? একদিন সে নিজের জন্যই লিখে ফেললো একটা চিঠি, তুমি আমার মা, কিন্তু মায়ের মতো নাও। তুমি আমায় জন্ম দিয়েছ, তাতে আমার
তোমার হাত নেই, কিন্তু ভালোবাসনি, আগলে রাখনি, মানুষ করনি, এতেও আমার কোনো দোষ নেই। তাই আমি তোমায় ক্ষমা করতে পারবো না কখনো, কারণ তোমার অনুপস্থিতি থেকেই আমি পাথরের ন্যায় মানুষ হয়েছি। আজ নির্ঝর একা, তবুও সে ভেঙে পড়ে না, কারণ সে জানে মা না থাকলেও বেঁচে থাকা যায়। কারণ যিনি মা হয়েও মা নন, তাকে ছেড়ে এগিয়ে যাওয়াটাই নিজের প্রতি দায়িত্ব। সেই মানুষটির জন্য আর কষ্ট পায় না। এই মানুষটাই তো একসময় তাকে ছেড়ে চলে গিয়েছিল। সেদিন শাড়ির আঁচল ধরে বড্ড কেঁদেছিল ছেলেটা, কিন্তু তার মায়ের মন গলেনি। গলবি বা কি করে? কখনো তার মায়ের মতো আদর করেনি। একাকী এই ভুতুরে বাড়িতে তার দাদার কাছে ফেলে চলে গিয়েছিল। কতটুকুই বা বয়স ছিল, মাত্র 10 বছরের হয়তোবা ছিল। তারপর অনেক বছর কেটে গেছে। নির্ঝরের 21 বছর হয়েছে। সেই মহিলা আবার ফিরে এসেছিলেন, শুধু একটা অনুরোধ নিয়ে, আমি কখনো আর মা হতে পারবো না। হয়তো তোকে কষ্ট দেওয়ার শাস্তি পেয়েছি, তুই ছাড়া আমার কোনো সন্তান নেই। মাকে একটা সুযোগ দে না নির্ঝর। কিছু কিছু ভুল কখনো ক্ষমা করা যায় না। নির্ঝরও সেদিন ক্ষমা করতে পারেনি তার মাকে, ফিরিয়ে দিয়েছিল তাকে। তবুও এরপর থেকে মহিলাটি বারবার যোগাযোগ করতে চেয়েছেন। নির্ঝরের বড্ড হাসি পায় এসব দেখলে। শৈশব সব গেল ধোঁয়াশায় এতিমের ন্যায়। তখন তার মাতৃত্ব জাগলো না। অথচ যখন সে ধ্বংসের মুখে দাঁড়িয়ে সফল, তখন এসে কেউ মাতৃত্ব দাবি করে। স্বার্থপর মানুষ। মা ছেলের সম্পর্ক সবসময় রূপকথার মতো হয় না। অনেক সময় সেখানে থাকে বিষ, শূন্যতা, অথবা শুধুই জন্মদাত্রী সন্তানের একমাত্র অনুচারিত দূরত্ব। একজনের কণ্ঠস্বর শোনা যায় নির্ঝরের সামনে, যার দরুন পুরনো স্মৃতিচারণ থেকে বেরিয়ে আসে সে। স্যার, আপনার মা হয়তো সত্যি আপনাকে আগলে নিতে চায়। আপনি একবার সুযোগ দিয়েই দেখুন না। আপনার ভেতরে ছেলে মানুষটাও হয়তো মায়ের স্নেহ পেতে কাতরাচ্ছে। নির্ঝর রাগ দেখায় না, বরং শান্ত কণ্ঠেই বলে, আমি জানি আমার ভেতরে একটা ছেলে মানুষ এখনো রয়ে গেছে, যে এখনো মাঝে মধ্যে খুঁজে ফেরে একটা আঁচল, একটা হাতের ছোঁয়া, একটা কপালে চুমো। কিন্তু সেই ছেলেটাকে আমি বহু আগেই কবর দিয়ে এসেছি। তার কবরটায় কোনো নাম ফলক নেই, শুধু কষ্ট জমা ধুলোবালি। আমি এখন শক্ত, আমি এখন নিঃশব্দ। আমি এখন এমন একজন যে শিখে গেছে ভালোবাসা না পেলে কঠোর হতে হয়, মায়া না পেলে পাথর হতে হয়। প্রত্যুত্তরে লোকটি আর কিছু বলার সাহস দেখায় না, কারণ নির্ঝরের সঙ্গেই তার বড় হওয়া। সে জানে কতটা ভেঙেছে ছেলেটা। অন্যরা হয়তো ভাবে নির্ঝর বড্ড পাষাণ, তবে সে তো জানে এই নির্ঝর ভেঙেছে বহুবার। নির্ঝরের মায়ের মতো নয়, বরং বিথি বেগম আর নীলিমা বেগম যেন তার একেবারেই উল্টো সত্তা। তাদের চোখে সন্তান মানেই পৃথিবীর সবচেয়ে বড় ভালোবাসা, সবচেয়ে বড় দায়িত্ব। তারা শুধু সন্তানের জন্য স্বপ্ন দেখেন না, প্রয়োজনে নিজের স্বপ্ন বিসর্জন দিতেও একটুও দ্বিধা করেন না। সন্তানের মুখের একটুখানি হাসির জন্য, তার নিশ্চিন্ত নিঃশ্বাসের জন্য তারা কত কিছু যে নিঃশব্দে সহ্য করে যান। সেই ভালোবাসা কোনো শব্দে, কোনো সংজ্ঞায় বাধা যায় না। একজন মা ঠিক এমনই হওয়া উচিত, যার ভালোবাসা সন্তানের আশ্রয় হয়, যার ছায়া সন্তানের রক্ষ কবচ হয়ে দাঁড়ায় সব ঝড়ঝাত্রার মুখে। অনামিকা একটু চুপ করে থেকে নরম গলায় জিজ্ঞেস করলো, আম্মু মামনি, আমাদের বাড়ি থেকে কি কখনো কেউ কোনো ছেলে হারিয়ে গিয়েছিল? নীলিমা বেগম মৃদু হেসে বললেন, না তো, কেন বলতো? তোর আবার কি মনে দরকার? বিথি বেগম হেসে উঠলেন, তোর কাজিন বিয়ে করার ইচ্ছা থাকলে আগে বলতি, আমি তাহলে তোর সাথেই বর্ষণের বিয়ে ঠিক করে ফেলতাম। অনামিকা মুখ ভার করে বলল, আমার একটা ছোট্ট প্রশ্নকে তোমরা কোথায় নিয়ে গেলে বলো তো? নীলিমা বেগম মেয়ের মাথায় স্নেহ ভরে হাত বুলিয়ে বললেন, কি করব বল? মেয়ের বিয়ের বয়স হলে মায়েদের মাথায় এমন সব কথাই ঘুরতে থাকে। অনামিকা মুচকি হেসে বলল, আমি বুঝি তোমাদের খুব আদরের? বিথি বেগম হেসে বললেন, শুধু আমাদের না, তুই হলি এই বাড়ির একমাত্র আদরের মেয়ে, আমাদের পিচ্চি প্রিন্সেস। অনামিকার ঠোঁট উল্টে বলে উঠল, আমি তো বড় হয়ে গেছি, তাও কেন তোমরা এখনো পিচ্চি বলো? প্রত্যুত্তরে দুজনেই হাসলেন। তাদের মেয়েটা যে এখনো তাদের চোখে সেই আগের মতোই, ভীষণ আদরের, ভীষণ আপন, বাচ্চা মেয়ে। আজকের কনসার্টটা ছিল বর্ষণের জন্য স্পেশাল। হল জুড়ে মানুষের গলা ফাটানো চিৎকার, আলো ছায়ার ভিড়ে তার গানের প্রতিটি শব্দ যেন শ্রোতাদের হৃদয়ে সেধিয়ে যাচ্ছিল। তবুও সেদিন বর্ষণের মনটা খালি ছিল, যেন কিছু একটা ঘটবে, একটা ঝড়, যেটা শব্দ এখনো শোনা যায়নি, কিন্তু আসবেই। কনসার্ট শেষে ফ্যানদের সঙ্গে সেলফি তুলতে, অটোগ্রাফ দিতে দিতে ক্লান্ত হয়। বর্ষণ একা একাই গাড়ির দিকে এগিয়ে যাচ্ছিল। ঠিক তখনই পেছন থেকে একটা চাপা আওয়াজ, ধরাধরি গন্ধে মাথা ঝিমঝিম। এক ঝটকায় কালো হুড তার মাথার উপর। আর জ্ঞান হারানোর আগের মুহূর্তে শুধু একটা কথাই কানে এসেছিল, সিঙ্গার মানুষকে চুপ করিয়ে রাখতে বেশি কিছু লাগবে না। বর্ষণ চোখ খুলল একটা অন্ধকার ঘরে। ঘরের মধ্যে ছড়ানো কিছু ইলেকট্রনিক যন্ত্রপাতি। টেবিলের একপাশে কফির গন্ধ, আর আরেক পাশে বসে আছে 3-4 জন অচেনা মুখ। তাদের চোখে উপহাস, ঠোঁটে খিস্তি মাখা হাসি। লোকটা ধীরে ধীরে এগিয়ে এলো। তুই বর্ষণ, তাই তো? তোর গান আমরা শুনি না, কিন্তু তোর প্রভাব বড়ই বিরক্তিকর হয়েছে। আজকাল তোর একটা গান মানেই হাজার হাজার ছেলেপুলে একসাথে ছুটে আসা। এটার একটা দাম আছে রে সিঙ্গার। তোর জন্য আমাদের ভাই রিয়ানের গান তেমন কেউ শোনে না। বর্ষণ তাকিয়ে রইল, চোখ ঠান্ডা, মুখে কোনো ভয় নেই, গলার স্বর শান্ত অথচ তীক্ষ্ণ, যেমন তার গানের কথায় থাকে। তোরা ভাবছিস আমি শুধু গান গাই, তাই না। গান কাকে বলে জানিস? এটা কণ্ঠ না, আগুন। আর আমি আগুন গিলতে জানি, ছুঁড়ে মারতেও জানি। লোকগুলো একটু থমকে যায়। এই ছেলেটা তাদের ভয়ের ভিতর আটকে পড়েনি। তাদের প্ল্যান ছিল বর্ষণকে আটকে রেখে তার অপোনেন্ট সিঙ্গারকে এগোতে সাহায্য করা। কিন্তু বর্ষণের ভেতরের মানুষটা যে এতটা নিঃশব্দ তলোয়ার হয়ে বেরিয়ে আসবে তা তারা ভাবেনি। একজন ঠাট্টা করে বলে ওঠে, তোর মতো আবেগী আর্টিস্টদের দুয়ানার ধারালো কথায় কি আমরা ভয় পাবো? আমরা উল্টো তোকে ভয় দেখাবো। বর্ষণ ধীরে হেসে বলে, আমার চোখে ভয় নেই, আছে কেবল আগুন, যেটা একদিন তোদের পোড়াবে। তোরা ভুলে গেছিস, মানুষ যা হালকা ভাবে তাই সবচেয়ে ক্ষতিকর হয়ে ওঠে। ঘরের ভিতর হাওয়া কেমন যেন ভারী হয়ে ওঠে। আলো আধারের মাঝে বর্ষণের মুখে তখন আর কোনো সুর থাকে না, থাকে কেবল এক রকমের রহস্যময় হাসি। হুট করে বাইরে থেকে গুলির শব্দে সকলে সেই শব্দ অনুসরণ করে এগোতেই দেখতে পায় সামনে বর্ষণ
বর্ষণ দাঁড়িয়ে মুখে বিকট হাসি। পরক্ষণেই পেছনে ফিরে তাকিয়ে তারা দেখতে পায় বাদন খুলে দাঁড়িয়ে আছে বর্ষণ, হাতে তার জ্বলন্ত সিগারেট। সামনে এবং পেছনে দুদিকেই একজন দাঁড়িয়ে। ব্যাপারটা কেমন অদ্ভুত লাগছে তাদের নিকট। একজন স্তব্ধ হয়ে বলে ওঠে, দুটো? পিছনের ব্যক্তি এগিয়ে এসে আচমকাই লোকটার গলা টিপে ধরে এবং কঠিন কণ্ঠে বলে, তোদের প্রথম ভুল আমাদের মাঝে আসা এবং দ্বিতীয় ভুল আমাদের এইভাবে দেখা। নির্ঝর কপট হেসে বলে, ডিরেক্ট উড়ে দেই কি বলিস? প্রত্যুত্তরে বর্ষণ বাঁকা হেসে বলে, তোর কুমিরদের অনেকদিন পিওর মাংস খেতে দেওয়া হয় না, রাইট? সো প্রত্যুত্তরে নির্ঝর কিছু না বলে হাতের ইশারায় কয়েকজনকে ডেকে এদের নির্দিষ্ট স্থানে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে পাঠিয়ে দেয়। বর্ষণ নির্ঝর একেবারে মুখোমুখি দাঁড়িয়ে। দেখে মনে হবে যেন তারা আয়নার সম্মুখে দাঁড়িয়ে আছে। তাদের পোশাক থেকে শুরু করে সবকিছুই একরকম ঠেকছে। বর্ষণ বলল, এরা ভুল করে আসল জনকেই তুলল। ভাবা যায় কলিজা আছে। কিছু রহস্যের উন্মোচন না হওয়াই ভালো। নির্ঝর বাঁকা হেসে বলে, তোর ভাইনার রহস্য উন্মোচন করতে গিয়ে নিজেই রহস্য হয়ে যায়, সাবধান। বর্ষণ নির্ঝরকে মৃদু ধাক্কা দিয়ে বলে উঠল, তুই আছিস তো ক্লু সরানোর? তবে না করলেও হাজারো রহস্য লুকিয়ে আছে, একটা পেলে আরেকটা রহস্য সামনে আসবে। নির্ঝর বলল, যেখানেই জীবনের শুরুটা ভুল দিয়েই হলো, সেখানে আলাদা রহস্য থাকার কি জিনিস? বর্ষণ বাঁকা হেসে বলে উঠল, দে ওদের রহস্য উন্মোচনের লাইসেন্স। যারা রহস্য উন্মোচন করতে যাচ্ছে, আমিও দেখব এই বর্ষণের রহস্য কিভাবে ওরা উন্মোচিত করে। নির্ঝর বলল, ক্রিমিনালটা কি আমি নাকি তুই? আমি মানেই তো তুই, আবার তুই মানেই তো আমি। আজও বোঝা গেল না কে আসলে বর্ষণ। নির্ঝরে কি তার ছায়া নাকি বর্ষণ এক দুর্বোধ্য প্রতিবিম্ব? তাদের পোশাক এক, গলা এক, চোখে একই আগুন, তবুও একটাকে দেখে আলো বললে ভুল হয়, আর একটাকে দেখে অন্ধকার ছুঁয়ে যায়। হয়তো এই দুই পুরুষ, একই মুদ্রার দুই পিঠ, কিন্তু প্রশ্নটা থেকে যায়, এই মুদ্রা কে ছুঁড়েছে? কে খেলছে এই খেলা? কেই বা আসল মাস্টারমাইন্ড? স্বামী স্ত্রী নামক সম্পর্কে আবদ্ধ হওয়ার পর মেয়েরা যতই বলুক আমি কেয়ার করি না, আমি এই বিয়ে মানি না, বাস্তবে নিজের স্বামীকে ঘিরে অন্য কোনো মেয়ের ছায়াও মেনে নিতে কষ্ট হয় তাদের। এটা শুধু হিংসে নয়, বরং এক ধরনের নিজের মানুষকে আগলে রাখার অধিকারবোধ, এক ধরনের নিঃশব্দ মায়া, যেখানে ভালোবাসা পসেসিভ রূপ নেয়, কখনো রাগে, কখনো কষ্টে, কখনো চোখের কোণে জমে থাকা অভিমানে। মায়ার ক্ষেত্রেও ঠিক এমনটাই হয়েছে। বর্ষণে দেরিতে ফেরা, না বলে কোথাও চলে যাওয়া কেমন ভাবিয়ে তুলছে তাকে। তাই তো আজ ঘরে ঢুকতেই ওড়না দিয়ে হাত পা বেঁধে বিছানায় বসিয়ে হাতে ঝাড়ু নিয়ে জেরা করা শুরু করে দিয়েছে। আরে মায়া, তুমি পুলিশ নও, এমন করছো কেন? মায়া দাঁতে দাঁত চেপে বলে উঠেছে, আপনার কার সাথে চক্কর চলতেছে বলে ফেলেন। বর্ষণ থতমত খেয়ে গেছে। কি? আমার আবার কার সাথে চক্কর চলবে? মায়া গম্ভীর কণ্ঠে বলল, কার সাথে চলছে তা তো আপনি বলবেন, তাড়াতাড়ি বলুন, এক্ষুনি বলবেন, না হলে কিন্তু ঝাড়ুর বাড়ি খাওয়াবো। বর্ষণ দীর্ঘ শ্বাস ফেলে বলে উঠেছে, যার ঘরের বইয়ের সাথে কোনো চক্কর চলে না, তার জন্য বাইরের কারোর সাথে চক্কর চালানো বিলাসিতা ছাড়া কিছুই না। মায়া বলল, আমাকে কি বোকা মনে হয়? আমার থেকে কি জানি লুকাচ্ছেন, বুঝি না ভাবছেন? বর্ষণ বাঁকা হাসি দিয়ে বলল, হা, চালাক তো তাই বুঝছো। যতই হোক, বর্ষণের চয়েস তো। মায়া কপাল চাপড়ে বলল, আমি চালাক, আমি বুঝি, এতেও আপনার ক্রেডিট আছে। বর্ষণ ভাবলেশীনভাবে বলে উঠল, আমি যদি তোমাকে ভুল করে কিডন্যাপ করে তারপর মিথ্যা বলে বিয়ে না করতাম, তাহলে নিজের প্রতিভা প্রকাশ করার সুযোগ পাইতা নাকি? মায়া বুঝতে পারছে না সে কি হাসবে না কাঁদবে। আমি আপনার থেকে কিছু জানতে চাইছিলাম। সেই কথাটা সঠিক জবাব না দিয়ে কই চলে গেছেন? বর্ষণ হাতের বাঁধন খুলতে খুলতে বলল, তুমি চাইলে একসাথে বাংলাদেশ বর্ডার পার করে সুইজারল্যান্ড পর্যন্ত যেতে পারি, আমার কোনো আপত্তি নেই, এমনিতে তুমি বাঁধতে পারো না। মায়া দীর্ঘশ্বাস ফেলে বলে উঠেছে, আমি সিরিয়াস মোডে আছি ইয়ার। বর্ষণ প্রতিউত্তরে সোজা সাপটা জবাব দিল, আমিও। মায়া বিছানায় বসে পড়ে কপাল চাপড়াচ্ছে। হায় আল্লাহ, কি জামাই দিলা, এ এত তেরা কেন? বর্ষণ মায়াকে থামিয়ে বলে উঠল, তোমারই তো দোষ, যে আমার সাথে ঝগড়া করছিলা কেন? এজন্যই তো আমার ভালো লেগে গেছিল। মায়া বলল, আপনার জীবনে কটা মেয়ে আছে বলুন না? বর্ষণ ভাবুক ভঙ্গিতে বলে উঠল, আপাতত 5টা, তবে ভবিষ্যতে আরো থাকবে ইনশাল্লাহ। কি? মুহূর্তেই মায়ের চোখ রসগোল্লার মতো বড় হয়ে যায়। বর্ষণ ভ্রু কুঁচকে বলে, অবাক হওয়ার কি আছে, আমি তো সত্যি বললাম। মায়া হতাশার ভঙ্গিতে বলে উঠেছে, আমি কিন্তু সতীনের ঘর করতে পারবো না। বর্ষণ মায়ার কথা প্রথমে বুঝতে পারেনি, পরবর্তীতে যখন বুঝতে পেরেছে তখন জোরে হেসে দিয়েছে। মায়া মুখ কালো করেই প্রশ্ন করেছে, আপনি হাসছেন কেন? বর্ষণ হাসি থামিয়ে মায়ার হাত ধরে বলে উঠেছে, ট্রাস্ট মি, স্বামী হিসেবে আমি কখনো তোমাকে ঠকাবো না। তুমি ব্যতীত এই বর্ষণ আর কোনো নারীর হবে না। মায়া বলল, তাহলে 5 জন বললেন যে? বর্ষণ মৃদু হেসে বলে, আরে বোকা, 5 জন বলতে বুঝিয়েছি তুমি, অনু, মামনি, আম্মু আর ভাবি। এই 5 জন ছাড়া আর কোনো নারী আমার সহচর্যে নেই, বুঝলে? মায়া উপর নিচে মাথা নাড়ালো। বর্ষণ মুচকি হেসে মায়ার চুল খানিকটা এলোমেলো করে দিয়ে ওয়াশরুমে চলে গেল। নির্ঝরের অন্ধকার জীবনের আলোর দিশা হিসেবেই হয়তো অনামিকার আগমন ঘটেছে। কথা নেই বার্তা নেই, হুটহাট বাড়িতে কৃতত্ব প্রতিষ্ঠা করে গিয়ে মনে হয় যেন অনামিকাই বাড়ির কর্ত্রী, ওরে কেউ বাধা দেয় না। নির্ঝর কিছু বলে না তাই, কিন্তু কথায় আছে না, কাকে লাই দিলে সে মাথায় চড়ে বসে। অনামিকার ক্ষেত্রেও এমনটাই হয়েছে। নির্ঝর চোখে আগুন নিয়ে ঠান্ডা গলায়